আসসালামু আলাইকুম। শুরু করছি পরিজান উপন্যাস প্রথম পর্ব। লিখেছেন নিশিতা রহমান সানজিদা। আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল, তখন আমার বয়স ছিল 10 বছর, রূপার বয়স ছিল 5 বছর, আর পরীর বয়স ছিল মাত্র 1.5 বছর। ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মু যেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন, মুখে টু শব্দ করেনি, প্রতিবাদ তো দূরের কথা। আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম। আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখেরও যোগ্য না। কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা, যেখানে আমার আম্মা তার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী। তারপরও আব্বা ওই মহিলাকে বিয়ে করেছেন, কারণ একটাই, আব্বার একটা পুত্র সন্তান চাই। না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে, তার জমিদারি কে সামলাবে। যেদিন পরীর জন্ম হলো, সেদিন আব্বা বাড়ি ফেরেনি, কিন্তু তার কাছে খবর ঠিকই পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে। সেজন্য আব্বা রাগ করে বাড়িতে আসেনি। তার ঠিক 2 দিন পর আব্বা বাড়িতে এসেছিল, কিন্তু কারোর সাথে কথা বলেনি। পরপর 3টা মেয়ে জন্ম দেওয়ার জন্য আমার আম্মাকে অনেক কথা শোনায় দাদি। আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না। তার সাথে আরও একটি কথা দাদি বলেছিল, তা হলো যে মেয়ের রূপ বেশি সে ছেলে জন্ম করতে পারে না কোনো দিন। এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল, কিন্তু আম্মা কিছুই বলেনি, চুপচাপ নিজের কাজ করছিল। পরীকে কোলে রাখতো রূপা, আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম। ও যখন ছোট ছোট পা হাতগুলো নাড়ত, তখন আমার খুব ভালো লাগতো। আম্মা বলে আমার আর রূপার থেকে পরী বেশি সুন্দর। গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত, মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে। সে ভয়ে পরীকে বেশি কোলে নিতাম না, পরে যদি ব্যথা পাই। কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সব সময় আঁকুপাকু করতো। পরীকে কোলে নিয়ে বারান্দায় বসে বৃষ্টি দেখত, আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম। পরী যখন ছোট ছোট পা ফেলে হাঁটতো, তখন দেখতে বেশ ভালো লাগতো, ঠিক মোমের পুতুলের মতো। আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফিরিয়ে নিই, কিন্তু রূপার পরী তো বোঝে না, ওরা তো ছোট। ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করতো। পরীকে যখন উনি কোলে নিতেন, আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে। কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি, এতে আমি খুব খুশি হতাম। তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলা একটা মেয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায়। এরপর আরও একটি মেয়ে জন্ম দেন, কিন্তু সেটাও মারা যায়। তারপর যখন পড়ি বড় হলো, তারপর যখন আর পড়তে পারলো না পড়ি, তার আগেই ডাক পড়লো আবেরজান বেগমের। সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে। সবেমাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে, একটু পড়তে না পড়তেই ডাকাডাকি শুরু হয়ে গেছে। চোখ মুচ কুঁচকে সে পরের টেবিল থেকে উঠে দাঁড়ালো, শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিখানেক দূরে সরিয়ে দিল। সিমেন্টের মলাটে আবৃত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিয়ে ছুটল দাদির ঘরে। সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের ওপর বসে থাকা আবেরজান বেগমের দিকে। বিছানায় গা এলিয়ে শুয়ে আছেন তিনি। পরি বরাবর পা ফেলে এগিয়ে গেল, পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল, কি হয়েছে? আবেরজান ঘাড় ঘুরিয়ে পরির দিকে তাকালো, তারপর বললেন, মেয়ে মানুষ এত ধূপধাপ শব্দ করে হাঁটো কেন? আস্তে হাঁটতে পারো না? দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পড়ির। যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই। পরে দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল, কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। আবেরজান হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন, একখান পান দে। আগের ন্যায় ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল, হাঁটু গেড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিল। তিনি পানটা মুখে পরে নিলেন। পরে কৌটো থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙুলের মেখে দিয়ে কৌটোটা আগের অবস্থানে রেখে দিল। বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার ফিরে তাকালো দাদির পানে। সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল। পরে এগিয়ে গেল দাদির কাছে। দাদির গায়ের রং বেশ চাপা, কিন্তু এতটা কালো নয়। হাত পা মুখের চামড়া ঝুলে গিয়েছে, বয়স হয়েছে তো। পরে হুট করে বলে উঠল, যে মেয়ের রূপ বেশি সে ছেলে পয়দা করতে পারে না, তাই না দাদি? পরীর কথা শুনে চমকে গেল আবেরজান বেগম। এই কথা পরী শুনল কোথা থেকে? দাদিকে বলতে না দিয়ে পরী আবার বলে, তাই তো তুমি 2টো ছেলে জন্ম করেছ, কিন্তু একটাও তো মানুষ করতে পারোনি, 2টাই অমানুষ করেছ, বুড়ি কোথাকার। আমার আম্মাজান 3টা সোনা জন্ম দিয়েছে, আর তুমি কি করেছ? এক ছেলে 2টা বিয়ে করেছে, আর এক ছেলের বিয়ের খবর নাই। পরের মেয়ে দেখে দেখে দিন পার করে। কথাগুলো বলে পরে একদণ্ড দেরি ন করে দৌড়ে বাইরে চলে গেল। আবেরজান বেগমকে কিছু বলতে দিল না। নিজের নাতির ওপর ক্ষুব্ধ হলেন আবেরজান।
মেয়েটা বেশ চটপটে হয়েছে, মুখের বলিতে সবসময় তেজ মিশ্রিত থাকে, যা ওনার আর দুই নাতনিদের মধ্যে কোনোটাতেই নেই। পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত, তাই বেশি কথা না ভেবে তিনি পান খাওয়াতে মন দিলেন। দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের স্বয়ংকক্ষের দিকে পা বাড়াতেই আবার ডাক পড়ল। এবারে ডাক্তার দিয়েছেন পরীর মা মালা বেগম। মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর। সোনালি আপুর খাতাটা আজকে বোধহয় আর পড়া হবে না। ঘাড় ঘুরিয়ে একেবারে টেবিলের দিকে তাকালো সে। বইয়ের সাজানো সত্যের মধ্যে আসামির ন্যায় পড়ে আছে খাতাটা। হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে, কিন্তু সময়ের অভাবে পড়ে আসতে পারছে না। অসহায় নয়নে শুধু খাতাটা দেখতে লাগলো সে। এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা। পরী দৌড় লাগালো। পরনের ঘাগরাটা দুহাতে হালকা উঁচু ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল বারান্দা সালের দিকে। সেখানে বসে ডাকছিলেন মালা। পরী ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা, সেগুলো বাছাই করছে দুজনে মিলে। মালা পরীকে খেয়াল করেনি। তিনি চিংড়ি হাত পা খোসা ছাড়াচ্ছেন। পরী দুপা ভাঁজ করে মায়ের পাশে বসে ধরে বলল, আম্মাজান, আপনার তো অসুখ, আপনি কাজ করছেন কেন? পানি ধরলে তো আপনার কাশি আরও বেড়ে যাবে। কথাটা শেষ করে পরী গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো, তারপর আবার মায়ের দিকে তাকিয়ে বলল, ঘরের কেউ কি যে দেখে না যে আম্মার অসুখ? তারপরেও আম্মাকে দিয়ে কাজ করাই কোন সাহসে? আমার আম্মার কিছু হয়ে গেলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, বলে দিলাম। জেসমিন এবার মুখ খুলল, আমি আপাকে মানা করেছিলাম পরী, কিন্তু সে শোনে নাই। পরী আবারও রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, হয়েছে, আপনাকে আর অজুহাত দিতে হবে না, যা করার আমি করব। পরবর্তী শব্দ উচ্চারণ করার আগে মালা কষে চড় মারলেন পরীর গালে। এতে পরীর কোনো ভাবভ্রান্ত হলো না। প্রতিদিন 2-4টা চড় না খেলে পেটের ভাত হজম হতো না পরীর, তাও মায়ের হাতের। মুখে আঁচল দিয়ে কাস্তে কাস্তে মালা বলল, কতবার বলেছি মুখে মুখে তর্ক করবি না, ও তোর ছোট আম্মা হয়। পরী মাথা নিচু করে নিল, তবে রাগ ওর মধ্যে এখনও বিদ্যমান। মাথা নিচু করেই সে বলল, ছোট আম্মা কিন্তু আম্মা না। মালা ফের কিছু বলতে উদ্যত হলে জেসমিন থামিয়ে দিয়ে বলল, থাক আপা, পরীকে কিছু বলো না, ও ছোট মানুষ। এরপর পরীর দিকে তাকিয়ে বলল, পরী, তুমি জুম্মানে নিয়ে যাও, শাপলা বিলে যাও। ঘরে একটা মানুষও নাই, তাই তোমাকে বলছি, কতগুলো শাপলা নিয়ে আসো, চিংড়ি দিয়ে রান্না হবে আজকে, ঘরে মেহমান আসবে। কপালে দৃঢ় ভাব পড়ল পরীর। অবাক করা কণ্ঠে বলে, এই বন্যার ভেতরে মেহমান আসবে কোথা থেকে? পর মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটল, রূপা আপা আসবে। মালা দিলেন এক ধমক, এত কথা বলিস কেন, তাড়াতাড়ি যা। আর শোন, মুখটা ভালো করে ঢেকে যাবে, যেন কেউ না দেখে। নৌকার ভেতর থেকে বের হবি না, জুম্মানে নিয়ে আসবি যা। তোর আব্বার তার লোকজন থাকলে তোকে পাঠাইতাম না, এমন সময়টাতে বাড়ি খালি। মৃদু রাগ দেখা গেল মালার মুখে, কিন্তু পড়ে বেজায় খুশি। আজকে অনেকদিন পর বাইরে বের হবে সে। দৌড়ে নিজের কক্ষে চলে গেল। ওড়না দিয়ে নিজের মুখটা ভালো করে বেঁধে নিল, শুধু চোখ দুটো খোলা রাখলো। দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল পড়ি। আবেরজান বেগম ঘরে বসে সুপারি কাটছে। পড়ে হাঁক ছাড়ল, ও বুড়ি। সুপারি কাটা রেখে পরীর দিকে তাকালেন তিনি। পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন আজকে পরী ঘরের বাইরে বের হবে। তিনি জিজ্ঞাসা করলেন, কোথায় যাবি? পরী ভিচিং কেটে বলল, তা দিয়ে তোমার কাজ নেই, আমি এখন যাই। আর সমান থাইকো, যদি তোমার স্বামী ডাক দেয় তাহলে ভুলে যেও না কিন্তু। পুরো গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে, তোমাকে কবর দেওয়ার জায়গা পাবো না। পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল। আবারও রাগ হলো আবেরজান বেগমের। তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই, কাঁদতেও নেই, এমনকি কাঁদতেও নেই। বেমানুষ থাকবে মমের মতো, আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে, জ্বলবে পূর্বে ছাই হবে, তবুও মুখ থেকে শব্দ বের হবে না। কিন্তু পরীর স্বভাব তার ধারণার বাইরে। তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করতে হবে। গ্রামের নাম নুরনগড়। পদ্মাদির ধার ঘেঁষে এই গ্রামের অবস্থান। পদ্মা যেন নুরনগড়ে নূরের আলো ছড়িয়ে দিয়েছে। প্রতিটা ঋতুতেই এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে উঠেছে। কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ, কখনো বর্ষার মেঘমালা থেকে বৃষ্টি বাড়ি ধারা, স্বচ্ছ নীলাস্বরে মেঘের ভেলা, ঘাসে জমে থাকা শিশির কণা, রূপবতা কোনো কোকিলের মধুর কণ্ঠ, সব মিলিয়ে এই গ্রামের সৌন্দর্য সবার মন কাড়ে। কিন্তু এখন এই গ্রামে সেই সৌন্দর্য নেই। 5 দিন ধরে রূপবান গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
টানা বর্ষণের ফলে পদ্মা উপচরে জলস্রোত দ্রুত তলিয়ে দিয়ে গেছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম। গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে, কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলার গাছের ভেলায়। দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে। এই প্রলয়ঙ্কারী সর্বনাশ বন্যা, ঠিক এরকম বন্যা হয়েছিল আজ থেকে 10 বছর আগে 1988 সালে, আর এখন 1998 চলছে। এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই। কেউ জানে না এই বন্যা কতদিন থাকবে, কতদিন মানুষ না খেয়ে অসহায় পড়ে থাকবে। তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে? আসসালামু আলাইকুম, শেষ করছি আজকের পর্ব। যদি পরবর্তী পর্ব শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।